অর্থ যশ প্রতিপত্তি, এক কথায় সৌভাগ্যের ঐশ্বর্যে বিশিষ্ট হয়েও সৌজন্য, শিষ্টতা, বিনয় আর অননুকরণীয় মধু ভাষণে তিনি সঙ্গীত শিল্পীদের নন, অন্য সকলেরও অনুকরণযোগ্য দৃষ্টান্ত হয়েছিলেন। নিরহংকারী সদালাপী এই সুতকীর্তি জনপ্রিয় সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। আমাদের বাসনা জাগতেই পারে তার সম্পর্কে জানবার। হেমন্ত মুখোপাধ্যায়ের জন্ম বাংলার 1326 বঙ্গাব্দের মাঘ মাসে সরস্বতী পুজোর দিন। জন্মেছিলেন বেনারসে মামার বাড়িতে। তাদের আদি নিবাস ছিল 24 পরগনার জয়নগরের কাছে বহরু গ্রামে। শিক্ষা আরম্ভ করেন গ্রামের স্কুলে। কয়েক বছর সেখানে পড়ার পর কলকাতায় চলে আসেন এবং ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনে ভর্তি হন। তারপর 1938 সালে ম্যাট্রিকুলেশন পাশ করে ভর্তি হন যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে। কিন্তু দুর্ভাগ্যক্রমে শারীরিক অসুস্থতার জন্যে পড়া ছেড়ে দিতে হয় হেমন্ত মুখোপাধ্যায়কে। ছেলেবেলা থেকেই গান বাজনার দিকে ঝোঁক ছিল তার। মার কাছ থেকে এ ব্যাপারে সবচাইতে বেশি উৎসাহ পেতেন। বস্তুত তার মায়ের কাছ থেকে উৎসাহ এবং প্রেরণা না পেলে গানের ব্যাপারে এতদূর তিনি এগোতে পারতেন না বলেই জানিয়েছিলেন সাক্ষাৎকারে। এখানে বলে রাখা ভালো, সাহিত্য চর্চা মার অন্যতম প্রিয় খেয়াল ছিল। যাই হোক, আমি যখন নবম শ্রেণীর ছাত্র তখন থেকেই গাইয়া হিসেবে মোটামুটি একটা সুনাম অর্জন করলাম। ওই সময়ে আমি বেতারে এবং রেকর্ডেও গান শুরু করি। রেকর্ড করার ব্যাপারে আমাকে বিশেষভাবে সাহায্য করেছিলেন শ্রী শৈলেশ দত্তগুপ্ত। তারই শিক্ষাদিনে কলম্বিয়া থেকে আমার প্রথম রেকর্ড বেরোয়, জানিতে যদি গো তুমি এবং বলো গো বলো মোরে। এর কিছুদিন পরে সিনেমায় নেপথ্য সঙ্গীত পরিবেশন করার সুযোগ আসে। সে সুযোগ দিয়েছিলেন নিমাই সন্ন্যাস বাণীচিত্রের সুরকার শ্রী হরিপ্রসন্ন দাস। ওই ছবিতে আমি তার সহকারী হিসাবেও কাজ করেছিলাম। এরপরে প্রিয় বান্ধবী ছবিতে গান করি এবং আমার গাওয়া পথের শেষ কোথায় এই রবীন্দ্রসঙ্গীতটি তুমুল জনপ্রিয়তা পায়। প্রিয় বান্ধবীর পর বহু বাংলা ছবিতে নেপথ্যে কণ্ঠদান করেছি। তার মধ্যে পূর্বরাগ, অঞ্জনগড়, প্রিয়তমা, তুলসীদাস, 7 নম্বর বাড়ি, ঢুলি, সাপমোচন, এছাড়াও অজস্র ছবি যেগুলি উল্লেখ করেননি হেমন্ত মুখোপাধ্যায়। এই সমস্ত ছবিতে আমার গাওয়া গানগুলি জনপ্রিয় হয়েছে। প্রথম যে হিন্দি ছবিতে নেপথ্য সঙ্গীত শিল্পী হওয়ার সুযোগ আসে তা হলো শচীন দেব বর্মনের সাজা চলচ্চিত্র। এরপরে তার সুর সংযোজিত জাল ছবিতেও গান করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। ইয়ে রাত ইয়ে চাঁদনি ফির কাহা, এই গানটি অসাধারণ জনপ্রিয়তা অর্জন করে শ্রোতা মহলে। নাগিন ছবির আগে যে সমস্ত হিন্দি ছবিতে আমি গান গেয়েছিলাম তার মধ্যে আনন্দমঠ, সাজা, জাল, আনারকলি, চক্রধারী, সবাব, পেহেলি, ঝলক, শর্ত, ফেরি প্রভৃতি উল্লেখযোগ্য। এই সমস্ত ছবির বহু গানই জনপ্রিয় হয়েছে, যেমন ইয়ে রাত ইয়ে চাঁদনি, জাগো দর্দ ইস্ক জাগো, জমি চল রহি। আর নাগিনের কথা তো নতুন করে বলার কিছু নেই। এই ছবির তেরে দুয়ার খাড়া এক যোগী কিংবা জিন্দেগি কি দেনে বালে, এই গানগুলো তো এখনও মানুষের মুখে মুখে ফেরে। বলতে আনন্দ হয়, একসময় লোকের মুখে মুখেই ফিরেছে। বাংলা ছবিতে সঙ্গীত পরিচালক হিসেবে আমি প্রথম অবতীর্ণ হই জ্যোতির্ময় রায়ের অভিযাত্রী এবং প্রায় একই সময়ে গোবিন্দ রায় প্রযোজিত পূর্বরাগ চলচ্চিত্রে। তারপর থেকে যেসব বাংলা ছবিতে আমি সুর সংযোজনা করেছি তার মধ্যে প্রিয়তমা, ভুলি নাই, 42, দিনের পর দিন, জিঘাংসা, সাপমোচন, এছাড়াও অজস্র ছবি রয়েছে। আমার সুর সংযোজিত মুক্তিপ্রাপ্ত ছবির মধ্যে সূর্যমুখী, তাসের ঘর, অন্তরালো অন্যতম। আমার সুরারোপিত প্রথম হিন্দি ছবি হলো আনন্দমঠ। আজ পর্যন্ত যেসব হিন্দি ছবিতে সুরারোপ করলাম তার মধ্যে শর্ত, সম্রাট, জাগৃতি, ফেরি, নাগিন, তাজ, ইন্সপেক্টর উল্লেখযোগ্য। তার সুরারোপিত দুর্গেশ নন্দিনী, অঞ্জন, সওদাগর এবং মিসিয়াপ্পাও রয়েছে। চলচ্চিত্রে নেপথ্যে সঙ্গীত ছাড়া বহু আধুনিক গীত, রবীন্দ্রসঙ্গীত, কীর্তনাঙ্গের গান, বিভিন্ন ধরনের গান রেকর্ড করেছেন হেমন্ত মুখোপাধ্যায়। কয়েকটি জনপ্রিয় গানের কথা না বললেই নয়। কথা কয়ো না কো তার নিজের সুরে, পরদেশি কোথা যাও শৈলেশ দত্তগুপ্তের সুরে, কিংবা শুকনো শাখার পাতা ঝরে যায়, আকাশ মাটি ওই ঘুমালো অনুপম ঘটকের সুরে। শুধু অবহেলা দিয়ে সুর করেছিলেন সুধীরলাল চক্রবর্তী। এছাড়াও গায়ের বধূ, রানার, অবাক পৃথিবী, পালকি চলে রে, ধিতাং ধিতাং বলে সলিল চৌধুরীর সুরে। এছাড়াও তার ছোট ভাই অমল মুখোপাধ্যায়ের সুরে ছেলেবেলার গল্প শোনার দিনগুলি ও স্বপ্ন ভরা স্বপ্নমায়ায়, এই দুটি গানও বিপুল জনপ্রিয় হয়েছিল। আধুনিক গানের মতো রবীন্দ্রসঙ্গীতও বহু রেকর্ড করেছেন হেমন্ত মুখোপাধ্যায়। গেয়েছেন রবীন্দ্র নৃত্যনাট্য এবং গীতিনাট্যে।
রবীন্দ্রসঙ্গীতের বেলায় সহজ জনপ্রিয়তার কথা উঠতে পারে না, তাই তা আর উল্লেখ করেননি তিনি। ব্যক্তিগতভাবে রবীন্দ্রসঙ্গীত তার খুব প্রিয় ছিল এবং বলাই বাহুল্য কয়েকটি আধুনিক গান ছাড়া রবীন্দ্রসঙ্গীতে তিনি বেশি তৃপ্তি পেতেন। ভালো সঙ্গীত শিল্পী হতে গেলে কণ্ঠস্বরের মাধুর্য অবশ্যই দরকার, কিন্তু তার সঙ্গে আরও একটা জিনিস দরকার, সেটি হলো নিষ্ঠা। কণ্ঠস্বর ভালো থাকা সত্ত্বেও এই নিষ্ঠার অভাবে অনেক শিল্পী বড় হতে পারেন না, এমনটাই মত ছিল হেমন্ত মুখোপাধ্যায়ের। কার গান ভালো লাগে বা কে ভালো সুরারোপ করেন সেই সম্পর্কে জানতে গেলে কোনো মতামত তার পক্ষে দেওয়া সম্ভব নয়, একথাই বলেছিলেন তিনি। মোটামুটিভাবে সকলের গানই ভালো লাগে, অবশ্য এই ভালো লাগার মাত্রাভেদ নিশ্চয়ই আছে। জীবনের চেয়ে বিচিত্র উপন্যাস আর নেই। এই আশ্চর্য উপন্যাসের পরম আশ্চর্য স্রষ্টা তার পরিচ্ছেদগুলির কোনটিকে কার পর কি আশ্চর্যভাবে নির্ধারিত করে থাকেন, সহস্র বুদ্ধির অনুশীলনে তা বোধগম্য হওয়া যায় না। যাদের জীবনের এই কথাটি মূর্ত হয়ে উঠেছে, সুরসাধক হেমন্ত মুখোপাধ্যায় তাদের একজন। ইঞ্জিনিয়ারিং ছাত্র হিসাবে নিজের পাঠ্যক্রম সম্পন্ন করার পরেও ইঞ্জিনিয়ারিং জগতে না প্রবেশ করে বিশ্বকর্মার আশিসধন্য হয়েও তিনি সরস্বতীর বরপুত্র হলেন। তার সঙ্গীতের অঞ্জলি প্রদান করলেন দেবী সরস্বতীর চরণে। 1951 সালে মার্চ মাসে হেমেন গুপ্তের হাত ধরে প্রথম তার বোম্বাই যাত্রা। সেখানে তার প্রথম ছবি হিন্দি আনন্দমঠ। তারপর নাগিন ছবিটি তাকে হিন্দি ছবির জগতে বিপুল জনপ্রিয়তা এনে দিয়েছিল এবং জনপ্রিয়তার শিখরে উঠেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। প্রযোজক হিসাবে তার প্রথম আত্মপ্রকাশ নীলাকাশের নিচে ছবিকে কেন্দ্র করে। 1962 সালে তিনি চিত্রজগৎকে উপহার দিয়েছিলেন 20 সাল বাদ চলচ্চিত্রটি। বেতারের সঙ্গে তার প্রথম পরিচয় যিনি ঘটিয়ে দেন বাংলার কাব্যজগতে, তিনি একটি স্মরণীয় নাম। স্কুলে একসঙ্গে পড়তেন দুজনে। তার অবিরাম উৎসাহ এবং অকৃত্রিম প্রেরণা সেদিন যথেষ্ট আশা জুগিয়েছিল হেমন্ত মুখোপাধ্যায়কে। তিনি তার বিদ্যালয় জীবনের সতীর্থ প্রগতিশীল কবি সুভাষ মুখোপাধ্যায়। কিন্তু বিভিন্ন গানের আসরে তাকে ফিল্মের গানই বেশি গাইতে হয়েছে। রবীন্দ্রসঙ্গীত গাওয়ার সুযোগ তিনি কম পেয়েছেন বলে মাঝে মধ্যে আক্ষেপও করতেন। রবীন্দ্র গান শুনে যে নির্মল আনন্দ পাওয়া যায়, সেই আনন্দের কথা বারবার উঠে এসেছে হেমন্ত মুখোপাধ্যায়ের কথায়। 1959 সালে পূর্ব আফ্রিকা, রোম, ফ্রাঙ্কফুর্ট, সুইজারল্যান্ড, লন্ডন, কায়রো এবং 1964 সালে লন্ডন, নিউ ইয়র্ক, ওয়াশিংটন, জামাইকা, বারবাডোস, ত্রিনিদাদ এবং সুরিনাম, লস অ্যাঞ্জেলস, হনলুলু, ফিজি, হংকং, ব্যাপকভাবে গোটা বিশ্বের বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করে বেরিয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়। ভ্রমণ সম্বন্ধে তার সঙ্গে আলোচনায় জানা গিয়েছিল, আফ্রিকাবাসীরা যথেষ্ট আগ্রহের সঙ্গে ভারতীয়দের গান শুনে থাকেন। ক্যারিবিয়ান দেশসমূহে তিনিই ভারতীয় শিল্পীদের মধ্যে প্রথম পদার্পণ করেছিলেন বলেও জানা যায়। তার কাছে জানা যায়, ভারতীয় শিল্পী হিসাবে যে বিরাট অভ্যর্থনা তিনি পেয়েছেন, তার রাজকীয় সম্বর্ধনাকে হার মানাবে। এক গভীর প্রাণের স্পর্শ তার মধ্যে বিদ্যমান। দেশে দেশে দূর দূরান্ত থেকেও তাকে দেখার জন্য ভিড় জমেছে। তার গায়ে হাত দিয়ে তারা স্পর্শ করে দেখেছেন। এক অশীতিপর রোগী তাকে দেখার জন্য হাসপাতাল থেকে বেরিয়ে আসার চেষ্টাও করেছিলেন। এই অভূতপূর্ব সমাদর বলা বাহুল্য শিল্পীর মনের গভীরে রেখাপাত করে গেছে। ভারত সম্বন্ধে তাদের কৌতূহলের অনুসন্ধিৎসার অন্ত নেই। হেমন্ত মুখোপাধ্যায়ের মতে এইসব দেশগুলিতেও সরকার থেকে ডেলিগেশন পাঠানো উচিত, এমনটাই মন্তব্য করেছিলেন সাক্ষাৎকারে। রেকর্ডের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি প্রসঙ্গে তিনি তার বিপক্ষেই মত দেন। এখানে একটি কথা সবশেষে বলতে হবে, খ্যাতি এবং প্রসিদ্ধির সঙ্গে তালে তাল রেখে বিনয়, নিরহংকারিতা এবং বন্ধুবাৎসল্য সীমারেখা অতিক্রম করে চলেছে, যা তাকে একটি বিশেষ পরমাকর্ষণীয় চরিত্রে পরিণত করেছে। এতক্ষণ আপনারা শুনলেন বাংলার কিংবদন্তি সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের জীবনের কিছু জানা অজানা কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।